সুপ্রিয় শ্রোতা এবং অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অধ্যাপক সঞ্জয় কুমার দে। আমি অধ্যাপনা করছি নবজাতক বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা, এবং আমি সিনিয়র কনসালটেন্ট শিশু ও নবজাতক হিসাবে কাজ করছি বিআরবি হসপিটাল, পান্থপথ, ঢাকাতে। নবজাতক বিশেষজ্ঞ হিসাবে আপনাদের নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা নিয়ে কিছু ইনফরমেশন আপনার সাথে আমি শেয়ার করব। নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একটা নবজাতক জন্ম হওয়ার পরে তার যেসব সেবাগুলো অবশ্যই করণীয় তার ভালো থাকার জন্য, তার সার্ভাইভালের জন্য, এবং বিষয়গুলো খুবই সিম্পল, আমরা সবাই যাতে একটা সমানভাবে প্র্যাকটিস করে সেই বিষয়টা জাস্ট আপনার সাথে আমি শেয়ার করব। বাচ্চা জন্মের পরপর শিশু জোরে কাঁদবে, শিশু শ্বাস নেবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তো জন্মের পরপর তার শ্বাস নেওয়াটা নিশ্চিত করবো আমরা দেখবো বাচ্চা জন্মের পরপর কাঁদছে কিনা, যে স্বাভাবিক শ্বাস নিচ্ছে কিনা। এরপর কাজটা হবে নবজাতককে গরম রাখা। তো গরম রাখার প্রক্রিয়াগুলো একটু বলে রাখি। আমাদের স্বাভাবিক টেম্পারেচারে যেমন আমরা টেম্পারেচার লুজ করি না, কিন্তু নবজাতকরা তাদের টেম্পারেচার কমে যাওয়ার একটু প্রবণতা বেশি থাকে। এই কারণে স্বাভাবিক টেম্পারেচারে আপনি যেমন আমাদের বডি ঠান্ডা হবে না, নবজাতক ঠান্ডা হওয়ার প্রবণতা একটু বেশি থাকে বলেই আমরা নবজাতককে উষ্ণ রাখার কথা বলি। এখন যেহেতু গরমকাল, সেক্ষেত্রে উষ্ণ রাখার প্রক্রিয়াটা সব সিজনের জন্যই আমরা রুমের টেম্পারেচার বলি। আমরা রুমের তাপমাত্রাটা যদি আমরা এসি ইউজ করি, আমরা 25-এর উপর রাখবো, 25°C উপর রাখবো। আর যদি এসি ইউজ না করি, যদি আমরা ফ্যান ইউজ করি, ফ্যানে যে স্পিডে আমরা একটু আরাম পাই তার চাইতে একটু কম স্পিড দেবো, যাতে বেবিটা গরম থাকে। এটা হচ্ছে রুমের টেম্পারেচার। এছাড়া বাচ্চাকে আমরা একটু কাপড় 2 বা ততোধিক কাপড় দিয়ে জড়ায় রাখবো, তার মাথায় ক্যাপ পরাবো, হাত পায়ে মোজা পরাবো। এক্ষেত্রে যথাযথ একটা কথা বলা হয়, অ্যাপ্রোপ্রিয়েটনেস বলা হয়। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটনেসটা হচ্ছে এই কারণে বলা হয়, ধরুন এখন গরমকাল চলছে, কদিনে বেশ গরম পড়েছে, এনভায়রনমেন্টের তাপমাত্রা যদি এমন হয় যে অনেক বেশি বেড়ে গেল, তো সেই সিচুয়েশনগুলোতে আমি বাচ্চাকে কাপড় বেশি জড়ায় রাখবো না। কারণ বাইরের তাপমাত্রা বেশি, আমি কাপড় বেশি জড়ায় রাখলাম, সেক্ষেত্রে বাচ্চাটা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলি, জন্মের পরপর বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, এবং অবশ্যই বাচ্চাকে শাল দুধ খাওয়ার আমরা কথা বলি, কারণ শাল দুধের অনেকগুলো উপকারিতা, মায়ের বুকের দুধ উপকারিতা অনেকগুলো আছে। ইদানিংকালে মায়েদের একটা কমন কমপ্লেইন আমরা শুনি যে ব্রেস্ট মিল্কটা তার কম পাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন যেটা থাকবে যে জন্মের পরপর বাচ্চাকে সঠিকভাবে ধরা, আমরা পজিশন একটা কথা বলি, অ্যাটাচমেন্টের কথা বলি, সঠিকভাবে খাওয়ানোর পদ্ধতিগুলা জানলে পরে বুকের দুধ নামা খুব একটা সমস্যা কিছু না। সেক্ষেত্রে ডাক্তার এবং নার্সদের কাছে আমরা জেনে নেব যে সঠিকভাবে বাচ্চাকে কীভাবে ধরতে হবে, কীভাবে বুকের দুধ খাওয়াতে হবে। এবং বুকের দুধ আসার জন্য আমরা পূর্ব শর্ত বলি যে প্রথম মায়ের বুকের দুধটা একটু কম আসবে, কিন্তু যে দুধটা আসবে সেটা পুষ্টিকর খাওয়ার, এবং মা বুকের দুধ খাওয়ানো বাচ্চাকে বন্ধ করবে না, বারবার ব্রেস্ট মিল্কটা টানাবে। এই কারণে যত বেশি বেশি মায়ের টাচে বেবিটা আসবে, যত বেশি মায়ের বুকের দুধ টানবে, তত তার মায়ের বুকের দুধ নামবে। সিজারিয়ান সেকশনটা এখন আমরা দেখি যে প্রাইভেট প্র্যাকটিসে বা বাংলাদেশে সিজারিয়ান সেকশন বেড়েছে। এই কারণে মায়ের বুকের দুধ আসতে একটু সময় লাগে। এটা বিবিধ কারণ থাকে, কারণ যখন একটা অপারেশনের হয় মায়ের, সেক্ষেত্রে মায়ের ব্যথা থাকে, মা বাচ্চাকে ঠিকভাবে ধরতে পারে না। হসপিটালে মা একটু কমপক্ষে 3-4 দিন থাকা লাগে বলেই যে পরিবেশটা মার জন্য খুব কমফোর্টেবল না। এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই। মায়ের ব্যথা যখন কমে যাবে, মা যখন স্বাভাবিক খাওয়া শুরু করবেন, মা যখন বাসায় একটু রিল্যাক্স ফিল করবে, মা যখন বাসায় পর্যাপ্ত রেস্ট নিতে পারবে, তখন মায়ের বুকের দুধটা নামা শুরু করে। এবং এই সময়টা, এটা আমরা ক্রুশিয়াল পিরিয়ড বলি, এই সময়টা যদি আমি মিস করে বাচ্চাকে মায়ের বুকের দুধ না দিয়ে অন্য কোনো দুধ দিই, তো সেক্ষেত্রে যে সে শাল দুধটাও পেল না, এবং পরে মায়ের বুকের দুধ শুকায় যাওয়ার একটু টেন্ডেন্সি থাকে। সেক্ষেত্রে আমরা ভুলটা করবো না। তৃতীয় যে কথাটা আমরা বলি, ইনফেকশন নবজাতকদের একটু বেশি হওয়ার রিস্ক থাকে। এটা অনেকগুলো কারণ আছে। ইনফেকশন যাতে না হয়, ইনফেকশন প্রতিরোধযোগ্য, আমরা সবাই এটা বিশ্বাস করবো, এটা প্রতিরোধযোগ্য। তাহলে প্রতিরোধ কীভাবে করব? যেহেতু নবজাতকের ইনফেকশন হওয়ার রিস্ক বেশি থাকে, এই কারণে একটা বাচ্চার জন্ম হওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমরা দেখতে আসি। সেক্ষেত্রে আমাদের সাজেশন যেটা থাকবে যে আপনারা দেখতে আসুন, বেবিকে দূর থেকে দেখে চলে যাবেন, বেবিকে টাচ করবেন না। আর মিনিমাম লোকজন বেবিকে টাচ করা ভালো। মা যেহেতু একটু তার বাচ্চা হয়েছে, মার পক্ষে আসলে বাচ্চাকে নার্চার করা একটু কষ্ট হতে পারে। এই কারণে যারা মাকে সাপোর্ট দেবেন তারা বাচ্চাকে ধরার আগে আমরা কমন হাইজিন প্র্যাকটিস বা ইনফেকশন কন্ট্রোল মেজার্স যেটা আমরা বলি, কোভিডকালীন সময় যেগুলো আমরা শিখেছি, সেই নিয়মগুলো আমরা ফলো করবো।
বেবিকে ধরার আগে আমরা যে WHO যে 5টা পদ্ধতি বলছিলাম হাত ধোয়ার, সেই পদ্ধতিগুলো, সেই ধাপগুলো ফলো করে হাতটা ধুয়ে বাচ্চাকে ধরবো এবং বাচ্চার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে সাবান দিয়ে হাত দিয়ে ফেলবো। বাচ্চার গোসল নিয়ে একটা কনফিউশন খুবই কাজ করে। গোসলের বিষয়ে আমাদের বাংলাদেশের যে রিকমেন্ডেশন আছে, গোসলটা আমরা 72 ঘন্টা পরে দিই, অর্থাৎ 3 দিন সেই কমপ্লিটেড ডেজের পরে বাচ্চাকে আমরা গোসল দেবো। সেক্ষেত্রে একটা কনফিউশন আমাদের কাজ করে যে নাভি পড়ার সাথে সম্পর্ক আছে কিনা। উত্তর পাচ্ছে নাভি পড়ার সাথে কোনো সম্পর্ক নাই। বাচ্চার জন্ম হবে 72 ঘন্টা পরে আমরা তাকে গোসল দেবো, নাভি পড়ুক বা না পড়ুক। এবং গোসল দেওয়ার সময় পানি যেটা আমরা করব, পানিটা কুসুম গরম হওয়া লাগবে। পানিটা আমরা সিদ্ধ করব 30 মিনিট ধরে। পানিটা আস্তে আস্তে ঠান্ডা করব। যখন পানিটা কুসুম গরম হবে, সেই পানিটা দিয়ে বাচ্চাকে আমরা গোসল দিয়ে ফেলবো এবং গোসল দেওয়ার সাথে সাথে তাকে শুকনো কাপড় দিয়ে আমরা তাকে একটু মুছে ফেলবো। তাহলে পানিটা জীবাণুমুক্ত হওয়া লাগবে, পানিটা কুসুম গরম হওয়া লাগবে এবং পানি থেকে ঠান্ডা হওয়া লাগে সেটা ব্যবস্থা করব। টিকার বিষয়টা বলি, আমরা জন্মের পর BCG এবং OPV 0 টিকাটা দিয়ে দিতে বলি এবং এই টিকা আমরা যখন দেবো, যখন টিকা সেন্টারে যাব, তখন একটা শিডিউল তারা করে দেবে এরপরে ভ্যাকসিনেশন কখন হবে। আর কিছু বিপজ্জনকের বিষয় আমরা বলি, 7টা বিপজ্জনকের কথা বলি, যেগুলো যখন দেখা দেবে আমরা অতি সত্বর জরুরি বিভাগে শরণাপন্ন হব। ডাক্তারের চেম্বারের জন্য ওয়েট করবো না, ওভার ফোন চিকিৎসা নেব না। লক্ষণগুলো কি কি? যদি বাচ্চার জ্বর আসে, যদি বাচ্চার তাপমাত্রা স্বাভাবিকতাতে কমে যায়, যদি শ্বাসকষ্ট হয়, যদি শ্বাস মিনিটে 60 বেশি হয়, অথবা বুকের খাঁচা দেবে আসে, যদি আমরা দেখি বাচ্চা খাচ্ছে না কিছু, যদি আমরা দেখি বাচ্চার নেতায় পড়ছে অথবা নড়াচড়া করছে না, যদি আমরা দেখি বাচ্চার খিঁচুনি হচ্ছে, এর যে কোনো একটা বিপদচিহ্ন দেখা দিলে আমি অতি সত্বর ডাক্তারের শরণাপন্ন হব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই বক্তব্য মন দিয়ে শোনার জন্য।